বন্ধুরা, আমার নাম সিমরান এবং বাড়িতে সবাই আমাকে সীমা বলে ডাকে। আমাদের পরিবারে শুধু দুটি বোন, যার মধ্যে আমি ছোট। আমার বড় বোন রেহানার বিয়ে হয়ে গেছে। আমি দেখতে খুবই সুন্দর, তাই দুলাভাইয়ের মনে আমার প্রতি আকর্ষণ তৈরি হয়েছে। দেখতে আমার বোনও কম নয়, কিন্তু তারা বলে ঘরের মুরগি ডাল সমান হয়। আমি 2 বছর বয়সে পা দিয়েছি, কিন্তু আমার উচ্চতা খুব বেশি নয়, মাত্র 5 ফুটের একটু বেশি। তবে আমার শরীর ঠিকঠাক ছিল। আমরা অর্থাৎ আমার বাবা মা এবং আমি গ্রামে থাকতাম, আর বোন বিয়ের পর থেকে শহরে থাকে, কারণ দুলাভাই শহরেই অনলাইন মার্কেটিংয়ের কাজ করেন। আমি এ বিষয়ে বেশি জানতাম না, কিন্তু তিনি প্রচুর টাকা উপার্জন করতেন। আমি দুলাভাইয়ের সাথে ফোনেও অনেক কথা বলতাম, আর তিনি সবকিছু বলতেন যা তিনি আমার বোনের সাথে করতেন। আমিও তার সাথে এসব কথা বলে খুব ভালো লাগত। কখনো কখনো তিনি ভিডিও কলে আমাকে জেদ করতে শুরু করতেন, সীমা, তুমিও দেখাও না কেমন আছো। তাই তার সাথে ভিডিও কলে বেশি কথা বলতাম না, কারণ আমার একটু সংকোচ হতো। কিন্তু দুলাভাই আমাকে অনেকবার নাগ দেবতার দর্শন করিয়েছিলেন। তিনি বলতেন, কিছু হয় না সীমা, তুমি তো খুব লাজুক। এখন তোমার বোনকে দেখো, রোজ এর পূজা করে কি। তখন আমি হাসতে হাসতে বলতাম, বাস করো দুলাভাই, আমি দেখতে চাই না। আপনিও না গি। সত্যি বলতে আমারও পূজা করানোর খুব ইচ্ছা হতো, কিন্তু আমি আর কি করতে পারতাম। তাই আমি ফোন কেটে দিতাম। একবার দুলাভাই ফোনে আমাকে মিষ্টি কথায় জিজ্ঞাসা করলেন, সীমা, তোমার ইচ্ছা করে না কি তুমি বিয়ে করো? তখন আমি দুলাভাইকে বললাম, কেন করব না? খুব ইচ্ছা করে দুলাভাই। শেষ পর্যন্ত আমিও তো একটি মেয়ে কি। তখন দুলাভাই বললেন, যাই হোক, যদি তুমি চাও আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারি কি। আমি বললাম, না দুলাভাই, আমার এখন বিয়ে করতে ইচ্ছা নেই কি। দুলাভাই বললেন, অরে শালি সাহিবা, বিয়ের কথা কে বলছে? আমি তো তোমাকে বিয়ে ছাড়াই সুখ দিতে চাই। তখন আমি দুলাভাইকে বললাম, চলো, এমন কথা হলে আমি ভেবে বলব গু। আমার দুলাভাই দেখতে খুব স্মার্ট লাগে। বিয়ের পরও তাকে দেখে কেউ বলতে পারবে না যে তার বিয়ে হয়ে গেছে। পরের দিন আবার দুলাভাই আমাকে ফোন করলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন, কি হয়েছে সীমা, তুমি তো বললে না? আমি বললাম, দুলাভাই, যাই হোক, আমারও ইচ্ছা করছে, কিন্তু আপনি তো আমার দুলাভাই হয়ে আছেন। যদি রেহানা দিদি জানতে পারে, তিনি রাগ করবেন কি। তখন দুলাভাই বললেন, অরে সীমা, তুমি এত ভয় পেজো না। কিছু হবে না। আমি কাল তোমার গ্রামে আসছি। তুমি শুধু প্রস্তুত থাকো খু। কিন্তু তখনই আমি দুলাভাইকে বলে দিয়েছিলাম, দুলাভাই, আমার না আছে, আপনি আসবেন না গু। সন্ধ্যায় আমি আবার দুলাভাইকে ফোন করলাম, দুলাভাই, আমি সত্যি বলছি, না, আপনি কাল আসবেন না কি। কিন্তু দুলাভাই বলতে লাগলেন, এখন তো আমি মন স্থির করে ফেলেছি, আর এখন তো আমি আসব। দেখি তুমি কিভাবে না মানো খো। আমি অনেক অনুরোধ করলাম, কিন্তু দুলাভাই মানলেন না। সকাল 9টা নাগাদ দুলাভাই গাড়ি নিয়ে বাড়িতে এসে গিয়েছিলেন। বাড়িতে বাবা মাও ছিলেন, তাই দুলাভাই তাদের সাথে বসে গল্প করছিলেন। তিনি এও বলেছিলেন যে তিনি এখানে পাশের বাড়িতে কাজে এসেছিলেন, তাই ভাবলেন দেখা করে যান। আমি রান্নাঘরে খাবার বানাচ্ছিলাম। কিছুক্ষণ পর দুলাভাই সরাসরি রান্নাঘরে চলে এলেন এবং জোরে আমার হাত টেনে ধরে বললেন, কেমন আছো শালি সাহিবা? ফোনে তো বড়াই দেখাচ্ছিলে, আর এত সাজগোজ কার জন্য? তখন আমি জোরে বলে উঠলাম, ছাড়ুন দুলাভাই, আপনিও। কতবার মনে করেছিলাম আসবেন না, তবুও চলে এলেন। আপনার বোনের কি আপনার প্রতি আকর্ষণ নেই যে আমার পিছনে লেগে আছেন? তখন দুলাভাই বললেন, আজ তো খুব রাগী দেখাচ্ছ, চলো এখনই তোমার রাগ ঠান্ডা করি কি। এরপর তিনি একটি সোনার ব্রেসলেট বের করে আমার গলায় পরিয়ে দিলেন। সত্যিই এটি খুব সুন্দর ছিল। আমি জিজ্ঞেস করলাম, এখন এর কি দরকার ছিল দুলাভাই? তিনি বললেন, এটা তো সালি সাহিবার জন্য ছোট্ট একটি উপহার। বলো কেমন লাগল? আমি হেসে বললাম, খুব সুন্দর দুলাভাই, কিন্তু আপনি এটা মনে করবেন না যে আমি এর বিনিময়ে আপনাকে গু। দুলাভাই বললেন, অ্যানা সীমা, এটা তো এমনিই মনে হলো তাই নিয়ে এলাম। সত্যি বলতে এটা তোমায় খুব মানেছে, একদম রাজকুমারীর মতো লাগছে কি। তখন আমি বললাম, বসেন দুলাভাই, আমাকে বেশি মিষ্টি কথা বলার দরকার নেই, আমি সব বুঝি কি। এরপর আমি সবার জন্য খাবার পরিবেশন করলাম। দুলাভাইও খালি পেটে এসেছিলেন, তাই তিনি আমাদের সাথে খেলেন এবং গল্প করতে লাগলেন। আমি ভাবলাম দুলাভাই হয়তো এখন চলে যাবেন, তাই নিশ্চিত হতে মজার ছলে জিজ্ঞেস করলাম, দুলাভাই, আপনি আজ থাকবেন না? দুলাভাই বললেন, কে বলেছে আমি যাচ্ছি? আমি কাল সকালে যাব। যদি আপনাদের অসুবিধা হয় তবে এখনই চলে যাই। তখন আমার বাবা বললেন, অ্যানা, সে তো মজা করছে, এবং আমাকেই দাঁত দিলেন। খাওয়ার পর দুলাভাই গেস্ট রুমে বিশ্রাম নিতে গেলেন, আর মাম্মি বাবা খেতে চলে গেলেন, কারণ আমাদের খেতে এখন ধান লাগানো হচ্ছিল। আমিও বাবার সাথে খেতে যেতে চেয়েছিলাম, কারণ জানতাম যদি বাড়িতে থাকি তবে দুলাভাই আমাকে ছাড়বেন না।
তাই বাবাকে অনুরোধ করলাম, কিন্তু বাবা রাজি হলেন না। তিনি বললেন, তুমিও যদি যাও তবে দুলাভাই বাড়িতে একা থাকবেন। তাই তুমি বাড়িতেই থাকো। বাবার এমন কথা শুনে দুলাভাই খুব খুশি হলেন, কারণ এখন সারা দুপুর কেউ আমাদের বিরক্ত করবে না। এরপর আমি রান্নাঘরের কাজ সেরে ফেললাম। বাবা-মা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই দুলাভাই আমার পিছে পিছে রান্নাঘরে এলেন এবং আমাকে ধরে গেস্ট রুমে নিয়ে গেলেন। আমি অনেক ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি মানলেন না। রুমে নিয়ে তিনি আমাকে বিছানায় বসালেন এবং নিজে নিচে বসে আমাকে মানাতে লাগলেন, এবার মানো না সীমা। দুলাভাইকে নিচে বসে থাকতে দেখে আমারও ভালো লাগছিল না, তাই বললাম, দুলাভাই, দয়া করে এমন করবেন না, উঠে বসুন গো। এমন কথা শুনে দুলাভাইয়ের মুখে হাসি ফুটে উঠল এবং তিনি বললেন, চলো মহারানীজির একটু দয়া হল গো। তখন আমি দুলাভাইকে বললাম, আপনি এমন করলে আমাকে মানতেই হবে, কিন্তু সত্যি বলতে দুলাভাই, আমি খুব অস্থির বোধ করছি। দুলাভাই বললেন, কোনো সমস্যা নেই সীমা, এটা স্বাভাবিক। প্রথমবার সবারই হয়। আর তুমি অস্থির অবস্থায় আরও সুন্দর লাগছ। তখন আমার কপালে একটু ঘাম দেখা দিয়েছিল। দুলাভাই যখন শুরু করতে যাচ্ছিলেন, ঠিক তখনই রেহানা দিদির ফোন এলো। দুলাভাই তাড়িঘড়ি ফোন কেটে দিলেন। এরপর আবার রেহানা দিদি ফোন করলেন। দুলাভাই আবার কাটতে যাচ্ছিলেন, কিন্তু আমি তার হাত থেকে ফোন নিয়ে রিসিভ করলাম। ফোনে দিদি রেগে বললেন, কি হচ্ছে, তুমি ফোন ধরছ না কেন? আমি উত্তর দিলাম, দিদি, আমি সিমরান বলছি। দিদি বললেন, আচ্ছা, কেমন আছে সীমা? আর মাম্মি বাবা কেমন আছেন? আমি দিদিকে নমস্কার জানিয়ে বললাম, আমি ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? দিদি বললেন, আমি ভালো নেই, তাই তো ফোন করেছি। আজ সকালে সিঁড়ি থেকে নামার সময় পা পিছলে পড়ে গিয়েছি। এটা শুনেই দুলাভাই আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে দিদিকে বললেন, রেহানা, তোমার সকালেই ফোন করা উচিত ছিল। এখন কেমন আছো? বেশি আঘাত পেয়েছ? থাকো, আমি এখনই 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। দিদি বললেন, এতটা ঘাবড়ানোর কিছু নেই। যখন কল করি তখন ধরো না, আমার কোনো চিন্তাই তোমার নেই। দুলাভাই দিদিকে সরি বললেন এবং বললেন, চলো এবার আমাকে মাফ করে দাও রানী সাহিবা, আর কখনো এমন করব না। এরপর আমি দুলাভাইকে বললাম, দিদি, আমাকে দুলাভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করতে হবে। দিদি জিজ্ঞেস করল, কি অভিযোগ? তখন আমি বললাম, এরা আমাকে খুব বিরক্ত করে, সব সময় নাড়াচাড়া করে। আমি এদের অনেক বকাঝকা করি, কিন্তু এরা মানেই না। এখন আপনি বুঝিয়ে বলুন। তখন দিদি বললেন, ভাই, দুলাভাইশালীর বিষয়ে আমাকে টানাটানি করো না। যাই হোক, এরা আমাকেও খুব বিরক্ত করে, তাই এদের অভ্যাস হয়ে গেছে। এভাবে বলতে বলতে সে ফোন কেটে দিল। ইতিমধ্যে দুলাভাই দাঁড়িয়ে গিয়েছিলেন এবং আমাকে বললেন, চলো, ঠিক আছে সীমা, এখন আমাকে যেতে হবে। আমি দুলাভাইকে বললাম, আরে থামো না, এত তাড়াতাড়ি কেন? এখন আমি প্রস্তুত। দুলাভাই বললেন, না সীমা, তুমি বুঝতে চেষ্টা করো, রেহানার আমার দরকার হবে। আমি দুলাভাইকে অনেক বুঝালাম, আরে মাত্র আধা ঘন্টার কথা না দুলাভাই, তারপর চলে যেও। কিন্তু দুলাভাই আমার একটি কথাও শুনলেন না। তখন আমার চোখে পানি চলে এল এবং কান্নার সুরে দুলাভাইকে বললাম, প্লিজ দুলাভাই। আমার চোখে পানি দেখে দুলাভাইও আবেগপ্রবণ হয়ে গেলেন এবং বললেন, আরে পাগলি, কাঁদছ কেন? তখনই দুলাভাই আমাকে বিছানায় বসালেন এবং বললেন, চলো, এখন হাসো। তখন আমি দুলাভাইকে বললাম, দুলাভাই, আপনি হয়তো জানেন না, আপনার সাথে কথা বলতে আমার কত ভালো লাগে। আমি আপনাকে বিরক্ত করার জন্য মানা করি। তারপর দুলাভাই আমাকে বুঝিয়ে বললেন, আমি জানি পাগলি, তাই তোমার কথায় আমার খারাপ লাগে না। চলো, এভাবে করো, তুমিও আমার সাথে চলো। এই অজুহাতে তোমার দিদির সাথেও দেখা হয়ে যাবে। দুলাভাইদের মুখে এমন কথা শুনে আমার মুখ খুলে গেল, কিন্তু আমি দুলাভাইকে বললাম, পাপা জানতে দেবেন না, তাদের কে বলবে? দুলাভাই বললেন, রেহানা সামলাবে, তুমি শুধু দ্রুত প্রস্তুত হও। এরপর আমি দ্রুত প্রস্তুত হলাম এবং যখন দুলাভাই রেহানা দিদিকে জানালেন যে আমিও আসছি, দিদিও খুব খুশি হলেন এবং তিনি পাপাকে ফোন করে বললেন। এরপর আমি এবং দুলাভাই শহরের দিকে রওনা হলাম। সারাপথ আমি দুলাভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। যখন দুলাভাই জিজ্ঞেস করলেন, আমি বললাম, সত্যি সত্যি বলুন দুলাভাই, আপনি শুধু আমার জন্যই গ্রামে এসেছেন না? তখন দুলাভাই হেসে বললেন, আশা তো তোমার জন্যই ছিল, কিন্তু ভাগ্য দেখো, আমাকে নিয়ে যাচ্ছি। এরপর জানি না আমার কি হলো। আমি না ভেবেই দুলাভাইকে বললাম, আই লাভ ইউ। আমার এমন কথা শুনে দুলাভাই একদম ব্রেক মারলেন এবং বললেন, সীমা, তুমি এমন কথা কিভাবে বলছ? তুমি এখনো ছোট, তাই জানো না। আমি তোমার দুলাভাই। আমি বললাম, হ্যাঁ, এতটুকু তো আমি জানি। তখনই আমার আগে পিছে ঘুরছেন? আমি এতটাও ছোট নই। তারপর আমি সরি বলে বললাম, চলো, ঠিক আছে, আজকের পর এমন বলবো না। তখন দুলাভাই বললেন, আমি তো শুধু তোমাকে। তারপর আমি হাত জোট করে বললাম, ঠিক আছে দুলাভাই, আর করব না। পথে একটি গোলগাপ্পের ঠেলা লাগানো ছিল,
তাই আমি গোলগাপ্পে খাওয়ার জিদ ধরলাম, কারণ গোলগাপ্পে আমার খুব পছন্দ। এরপর আধা ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে দিদির সাথে তার সখী বসেছিলেন, যিনি তাকে হাসপাতাল থেকে চেক করিয়ে এনেছিলেন। আমাকে দেখে রেহানা দিদি খুব খুশি হলেন। দুলাভাই যেতেই দিদিকে ডাঁট লাগাতে শুরু করলেন, তোমাকে কতবার বলেছি রেহানা, ধীরে ধীরে কাজ করো, কিন্তু তুমি আমার কথা শোনোই কোথায়। এরপর দুলাভাই সেখানেই বসে গেলেন এবং আমি ফ্রেশ হতে না হতে চলে গেলাম। নাহার পর আমি রান্নাঘরে সবার জন্য পোয়া বানাচ্ছিলাম, কারণ দুপুরে সবার ক্ষুধা পেয়েছিল। তখন রান্নাঘরে দুলাভাইও চলে এলেন এবং তিনি খুব খুশি লাগছিলেন। যখন আমি তাকে খুশির কারণ জিজ্ঞেস করলাম, তিনি বললেন, সীমা, তুমি যতটা ভালো বাইরে থেকে, তার চেয়ে লক্ষ গুণ ভালো ভিতর থেকে। তখন আমি বললাম, দুলাভাই, আমি তো আগে থেকেই এমন। দুলাভাই বললেন, কিন্তু আমি তো আজই দেখলাম তোমাকে খারাপ নজর থেকে বাঁচানোর তিলক, এবং যখন তুমি সেখানে ওটা করছিলে, তখনই আমি বুঝে গেলাম। আজ তো দুলাভাই লাইভ দর্শনই করলেন, কারণ বাথরুমে একটি জানালা ছিল। তখন আমি চোখ তুলে বললাম, দুলাভাই, দিদি সত্যিই বলে, আপনি বড় বদমাশ, কখনো সোজা হবেন না। তখন দুলাভাই আমার প্রশংসা করে বললেন, আপনার মতো বোনের সাথে থাকলে আমি সোজা হয়ে কি করব। তারপর আমি দুলাভাইকে বললাম, চলো এখন দ্রুত দিদির রুমে যাই, নাশতা করে নিই। দুলাভাই বললেন, নাশতা ভাষাটা ছেড়ে দাও, পরে করব। আগে তুমি আমার সাথে চলো। যেদিন থেকে তোমাকে এমন দেখেছি, আমার 1 মিনিটও থাকতে ইচ্ছে করছে না। তারপর দুলাভাই আমার হাত থেকে নাশতার থালা ছিনিয়ে নিলেন এবং আমাকে নিয়ে যেতে লাগলেন। আমি দুলাভাইকে থামিয়ে বললাম, আরে দুলাভাই, ছেড়ে দিন না, আপনি তো খুব জিদ করেন। আপনি জানেন না বাড়িতে দিদিও আছেন এবং তিনি জেগে আছেন। এত তাড়াতাড়ি কেন? আমরা কাজটা সন্ধ্যায় করে নেব না? যদি দিদি জানতে পারে তাহলে গণ্ডগোল হয়ে যাবে। দুলাভাই বললেন, কিছু জানতে পারবে না, তুমি শুধু চলো। তুমিই তো বলেছিলে যে এটা মাত্র আধা ঘন্টার কথা। কিন্তু ঠিক তখনই দিদি ডাক দিলেন, তোমরা দুজন রান্নাঘরেই লড়াই করতে থাকবে, নাকি নাস্তাও নিয়ে আসবে? আমার খিদে পেয়েছে। তখন দুলাভাই মেনে নিলেন, চলো, এখন জজ সাহেবের অর্ডার চলে এসেছে, তাহলে সন্ধ্যাই করব। এবং আমরা নাস্তা নিয়ে দিদির রুমে চলে গেলাম। আসার সাথে সাথেই দিদি বললেন, অভিনব, তুমি এতটা কেন বিরক্ত করছ? ওই বেচারিকে। দিদির এত কথা শুনে আমিও মোহ তৈরি করে বলতে লাগলাম, দিদি, এরা আমার কথা একদমই শোনে না, সব সময় আমাকে নিয়ে ঠাট্টা করে। এখন আপনি এদের বোঝান। তখন দুলাভাই দিদির হাত ধরে বললেন, ঠিক আছে, আসলেই বাবা, আজ থেকে সব মজামাস্তি বন্ধ। এখন দ্রুত নাস্তা করে নাও, না হলে এটা ঠান্ডা হয়ে যাবে। নাস্তা করার পর দুলাভাই গোসল করতে চলে গেলেন, আর আমি এবং দিদি তার বিয়ের অ্যালবাম দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আমি মেঝেতে পোছা দিলাম এবং কিছু কাজ করে দিদির আঙিনায় হাঁটতে লাগলাম। তখন দুলাভাই বললেন, সীমা, আমি বাজারে যাচ্ছি। যদি তোমার কোনো ঘরের জিনিসপত্র লাগে তাহলে বলে দাও। তখন আমি দুলাভাইয়ের সাথে মজা করে বললাম, ঘরের জিনিসপত্র তো সব আছে, কিন্তু আসার সময় আমার জন্য গুলাব জামুন নিয়ে আসবে, আমি খুব পছন্দ করি। এভাবে টাকা বাঁচালে কিছু হবে না। তখন দুলাভাই বললেন, ঠিক আছে, আজ তুমি রান্নাও করো না, আমি বাইরে থেকে নিয়ে আসব। এটা শুনে আমি আরও খুশি হয়ে গেলাম। দুলাভাইয়ের মুখে এমন কথা শুনে দিদি বললেন, আমার জন্য তো কখনো বাইরে থেকে খাবার আনেননি, এখন বোন এসেছে, তাই এত সেবা হচ্ছে। তখন দুলাভাই বললেন, এখন আমাকে অনুমতি দাও রানী সাহেবা, না হলে রাত হয়ে যাবে। দুলাভাই বাজার যাওয়ার পর আমরা সময় কাটানোর জন্য টিভি দেখতে লাগলাম। তারপর রাত 8টার দিকে দুলাভাই ফিরে এলেন, সাথে মিষ্টি এবং খাবারও নিয়ে এলেন। এরপর আমরা একসাথে বসে খাবার খেলাম এবং দুলাভাই আমাদের অনেক হাসালেন। খাবার খাওয়ার পর দুলাভাই দিদিকে রুমে নিয়ে গেলেন এবং তাকে ওষুধ দিলেন, তার মাথা মালিশ করতে লাগলেন। দুলাভাইয়ের সাথে কথা বলতে বলতে দিদির কখন ঘুম এসে গেল বুঝতেই পারলাম না, কারণ ওষুধের প্রভাবও ছিল। দিদিকে ঘুম পাড়ানোর পর দুলাভাই আমার রুমে এলেন। আমি বসে দুলাভাইয়েরই অপেক্ষা করছিলাম। তাকে দেখে আমি বললাম, আর 10 মিনিট দেরি করলে আমিও তোমাকে ঘুমিয়ে পেতাম। তখন দুলাভাই বললেন, কোনো সমস্যা নেই, তুমি তো আমি জাগিয়েই নিতাম। তারপর তিনি বললেন, তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি তোমার জন্য আরও কিছু এনেছি। এ বলে তিনি রান্নাঘরে গেলেন এবং ফ্রিজ থেকে একটি বিয়ারের বোতল নিয়ে এলেন। যখন আমি দুলাভাইকে জিজ্ঞাসা করলাম, এটা কি, তিনি বললেন, কিছু না, স্বাস্থ্যের জন্য ভালো, আর একটু পান করলে তোমার কোনো অস্বস্তি হবে না। তখন আমি দুলাভাইকে মানা করলাম, না দুলাভাই, আমি এগুলো